বাড়ানো হচ্ছে বা নতুন যদি সংযোজন করা হয় তাহলে দেখা যায় খুব বেশি একটা সংযোজন হয় না বা আগের বইগুলোকেও বাদ দিয়ে দেওয়া হয় না। তো এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে এত বছর পরে এসেও, এত যুগ পরে এসেও সেই বইগুলোর কি আধুনিকায়নের কোনো দরকার আছে কিনা, এটা নিয়ে আপনাদের মতামত কি? আর আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে যে শিবিরের যে প্রোগ্রামগুলো হয় মাঠ পর্যায়ে, তো এখানে কেন হচ্ছে বুদ্ধিবৃত্তিক আলোচনাগুলো করা হয় না? এখানে সবসময় ধরা বাঁধা যেই শরিয়া ভিত্তিক পড়াশোনা বা সিলেবাসের বই, এটার মধ্যে বুদ্ধিভিত্তিক চর্চাটা বেশি একটা থাকে না। আর এখানে দেখা যায় যে ক্লাস 6-এর স্টুডেন্টও একসাথে আমার কর্মশালায় বসতেছে, আবার হচ্ছে ভার্সিটি স্টুডেন্টও বসতেছে। তাহলে সেখানে 6-এর বাচ্চার মেন্টালিটি আর ভার্সিটি স্টুডেন্টের মেন্টালিটি তো সেম না। তাহলে সেক্ষেত্রে কিভাবে কেন একটা প্রোগ্রামে, একটা কর্মশালায় এদেরকে একসাথে প্রোগ্রাম নেওয়া হচ্ছে, আলাদা কেন নেওয়া হচ্ছে না? জি, অসংখ্য ধন্যবাদ। আপাতত এই প্রশ্নগুলো আমি উত্তর দিই। ভলান্টিয়ার ভাইরা মাইক্রোফোনটা অফ রাখতে পারেন, আমরা এই প্রশ্নগুলো অ্যাড্রেস করার পরে বাকি প্রশ্নগুলো নেব। এখানে অনেকগুলো প্রশ্ন আসছে, প্রশ্নগুলো আমি চেষ্টা করবো অডিয়েন্সের প্রশ্নটাকে আর একটু কঠিন করে করা যায় কিনা। ফার্স্ট অফ অল, সিলেবাস নিয়ে প্রশ্ন আসছে, আমি জাহিদ ভাইয়ের কাছে যাব। সিলেবাসের প্রশ্নে আপনারা কি সিলেবাস পরিবর্তন করেন না, নাকি 77-এ যেটা রেখেছেন সেটাই? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সিলেবাসে কি 99টা বই নাকি কোনো ক্যাটাগরি বেসিস না সংখ্যার বড় সড়ো, মানে সিলেবাসের টোটাল রূপটা আসলে এক্স্যাক্টলি কেমন, সেটার যে মডিফিকেশন যদি করেন সেটা কেমন করেন, না করে থাকলে কেন করেন না, এটাকে একটু ক্লিয়ার করবেন প্লিজ। জি, ধন্যবাদ। আপুর কোশ্চেন শুনে যেটা মনে হলো, উনি শিবির নিয়ে ভালো স্টাডি করে, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। তো আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য ভালো দিক যে আপনি সিলেবাসের বিষয়টা নিয়ে এসেছেন। আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি এটাকে রিভিউ করার। প্রত্যেক বছরই আমাদের সিলেবাস একটা কমিটি থাকে কেন্দ্রের, সেটা রিভিউ করে। কিন্তু একটা সিলেবাস তো প্রত্যেক বছর আসলে চেঞ্জ করাটা এটা লজিক্যাল না, এটা যে কোনো ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে। আমাদের এখন যে এক্সিস্টিং সিলেবাসটা এসেছে, এটা সর্বশেষ 18 সালে মানে বড় দাগে হচ্ছে এটাকে পরিবর্তন করা হয়েছিল, সংশোধন করা হয়েছিল। আর গত বছর আমরা কিছু কাজ করেছি সিলেবাস নিয়ে, এবছরও করেছি। তো এই পরিবর্তনটা হয়তো আগামী বছর বা তারপরের বছর বড় দাগে সেটা হবে। তো ইনশাল্লাহ এটা নিয়ে আমরা যথেষ্ট কনসাস আছি। আপনাদের যদি একান্ত পরামর্শ থাকে, আমি অনুরোধ করব কোনো বই সাজেশন, যে এই বইটা বর্তমান প্রজন্ম বা ছাত্র শিবির যারা সিলেবাসকে অধ্যয়ন করে তাদের প্রয়োজন, আমাদেরকে একেবারে দ্বিধাহীন চিত্তে সেটা পরামর্শ দিবেন। তার মানে আপনারা কি অডিয়েন্সের সাজেশনও সিলেবাসে বা জেনারেল পিপলের সাজেশনও নিতে প্রস্তুত সিলেবাসে? ডেফিনেটলি আমরা এটা নিয়ে থাকি। আগেও আমরা যখনই সিলেবাস পরিবর্তন করতাম, আমরা আমাদের যারা ছিল, সাবেক যারা ছিল, তাদের কাছ থেকেও পরামর্শ নিতাম, রানিংদের থেকেও নিতাম, এবং বিভিন্ন স্কলার যারা আছেন বিভিন্ন সেক্টরে তাদের কাছ থেকেও তাদের জায়গা থেকে পরামর্শ। সিলেবাসে এক্স্যাক্টলি বই সংখ্যা কত, এটা কিভাবে আপনি ক্যাটাগরি? আমাদের সদস্য সিলেবাস যেটা, সেখানে 81টি বই পড়তে হয়। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন থিওলজির কিছু বিষয় রয়েছে, এরপর সমসাময়িক ইস্যুগুলো নিয়ে অনেকগুলো বিষয় রয়েছে, রাজনীতি অর্থনীতি নিয়ে অনেকগুলো বিষয় রয়েছে, বিশ্বায়ন নিয়ে অনেকগুলো ইস্যু রয়েছে। অর্থাৎ হলিস্টিক অ্যাপ্রোচে একজন ছাত্রের যে বিষয়গুলো মিনিমাম জানা প্রয়োজন, যে লেভেলটা ওনাকে জানা প্রয়োজন, সেটা। তো একটা জাস্ট ইন্টারেস্টিং বিষয় বলি, আমাদেরকে যখন এই সিলেবাসগুলো আমাদের দায়িত্বশীলরা পড়াইতে দিতেন, বা যখন আমি সাথী হয়েছি বা সদস্য হয়েছি, তো তখন ওনারা একটা বক্তব্য দিতেন যে দেখুন, আপনি একটা সিলেবাস পড়ছেন মানে আপনি মহাপণ্ডিত হয়ে গেছেন, মহাজ্ঞানী হয়ে গেছেন, বিষয়টা তা না। আপনাকে এই সিলেবাসের মধ্য দিয়ে মূলত জ্ঞানের যে একটা বিশাল রাজ্য আছে, সেখানে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। এখন আপনি আপনার উপর নিজেকে সক্ষমতা, নিজের ক্যাপাসিটির আলোকে এই ধারাটাকে অব্যাহত রেখে আপনি সর্বোচ্চ জ্ঞান অর্জনের যে প্রচেষ্টা, সেটা অব্যাহত রাখবেন। মূলত এটি হচ্ছে আমাদের সিলেবাসের কনসেপ্ট। এখানে সিলেবাসের বইয়ের সংখ্যা এখানে 81টা, কিন্তু আপনারা আবার বয়স বিবেচনায় স্কুল কলেজ এই পার্থক্যগুলো কেন করে এত বড় একটা সিলেবাস তৈরি করলেন? না, আমাদের আলাদা আছে। আপনি স্কুল সিলেবাস আমাদের আলাদা আছে, এরপরে সাথী সিট যেটা, সেটার জন্য আলাদা সিলেবাস, কর্মীদের জন্য সিলেবাস আছে, এবং সেখানে আমরা মানে যার যার অবস্থানের আলোকে সেটাকে আমরা। এখানে কি আপনারা এই সিলেবাস তৈরিতে সততার পরিচয় দিয়েছেন, নাকি এটা ব্রেন ওয়াশের মেকানিজম দাঁড় করিয়েছেন? আচ্ছা, ওকে। এখন ব্রেন ওয়াশের সংজ্ঞায়নটা আপনি কি করবেন সেটার উপর ডিপেন্ড করে আমার উত্তরটা হবে। আপনি আগে একটা জিনিস, আপনার ভিতরে অনেক খারাপ কাজ অব্যাহত ছিল, অথবা সাপোজ একটা সহজ উদাহরণ, আপনি মাদক আসক্ত ছিলেন, তো এখন আপনাকে কেউ একজন খুব ভালো করে বুঝিয়ে মাদক থেকে মুক্ত করলো, আপনি এখন একদম ফ্রেশ মানুষ, মাদক মুক্ত মানুষ, তাহলে এটা কি আপনি ব্রেন ওয়াশ বলবেন? তো
তো ছাত্র শিবির তো আসলে ভালো জিনিসগুলোই পুশ করা হয়। আমরা আমাদের যে ক্লাস করছি, একাডেমিক যে আমাদের সিস্টেমটা, এখানে যে সিলেবাস, এর মধ্যে দিয়ে তো আমাদেরকে একটা কোয়ালিটি বিল্ড আপ করা হয়, একটা লেভেলকে আমাদেরকে ফিল আপ করার দেওয়া হয়। তো এই বিষয়গুলো থেকে তো ব্রেন ওয়াশের যে নেগেটিভ সেন্স, সেটা তো বলা যায় না, এটা পজিটিভ সেন্স থেকে বলতে পারি আমরা। অসংখ্য ধন্যবাদ। তার মানে আমরা আশা করছি আপনারা অন্তত জ্ঞানের রাজ্যে প্রাইমারি আইডিয়াটা দেওয়ার জন্য সিলেবাস তৈরি করছেন, জাস্ট একটা প্রাইমারি আইডিয়া এবং ওনাকে প্রবেশ করিয়ে এবং এটাই কনসেপ্ট ছিল, হায়ার সিলেবাসও সাজেস্ট করেন। রাইট। ওকে, একটু অডিয়েন্সের সুবিধার্থে বলে রাখা ভালো, আমাদের মোতাহার হোসেন যিনি সাংবাদিক সমিতির সেক্রেটারি, তিনি আরেকটি প্রোগ্রামের জন্য একটু ছুটি মানে আজকের এই প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছেন। আমরা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে অনেকগুলো প্রশ্ন করছে, আমরা অ্যাড্রেস করতে থাকবো প্রশ্নগুলো, এবং একই সাথে তিনি আবার চাইলে আসতে পারবেন প্রোগ্রামটি শেষ করে যদি চলমান থাকে। আমরা প্রশ্ন নিতে চাই, প্যানেলিস্টরা তাদের প্রশ্নগুলো যদিও করেছেন। আমরা এর পরের প্রশ্নে যাব। প্রশ্নটি করব, একটা বলে রাখা ভালো, শিবিরের কাছে প্রশ্ন যা আসছে, কিছু প্রশ্ন ট্রু পলিটিক্যাল, কিছু প্রশ্ন ট্রু থিওলজিক্যাল, মানে এরকম একটা মানে ক্রিটিক্যাল পজিশন আমার মনে হয় খুব কম সংগঠনে ফেস করে, যে একবার রিলিজিয়াস মাসালা নিয়ে প্রশ্ন হচ্ছে, থিওলজিক্যাল কোয়েশ্চেন, আবার ট্রু পলিটিক্যাল কোয়েশ্চেন আসছে, আবার দুইটার মাঝামাঝি দাঁড়িয়ে পলিটিক্যাল যে কন্ডিশন সেটাকে তাদেরকে অ্যাড্রেস করতে হবে। নিশ্চয়ই তারা অ্যাড্রেস করবেন। আমি সরাসরি যাব শিশির মনির ভাইয়ের কাছে। সেটি হচ্ছে, যদিও প্রশ্নটি রাষ্ট্রের কাছে হওয়া উচিত যে ভাস্কর্য কেমন হবে, থাকবে কি থাকবে না, শিবির সেটিকে কীভাবে অ্যাড্রেস করবে, শিবির আদৌ ক্ষমতাসীন দল কিনা নাকি লোক তৈরির কাজ, এখানে একটা ডিবেট আছে। তা সত্ত্বেও এই ভাস্কর্য থাকা না থাকার ব্যাপারে শিবিরের জায়গা থেকে কোনো যদি কোয়েশ্চেন করে আপনি কি উত্তর দেবেন? এটা 100% সত্যি। শিবির বাংলাদেশের সরকার গঠন করার কোনো সম্ভাবনা নেই। সরকার যদি গঠন করতে হয় তাহলে বৃহত্তর রাজনৈতিক দলগুলো করবে, আর ছাত্র শিবির ছাত্র সংগঠন হিসেবে কোনো লেজুর ভিত্তির ছাত্র রাজনীতির পক্ষে নয়। তার মানে আপনারা কারো ভাস্কর্য তৈরি করবেন না? তার মানে কি? তার মানে হলো এই মানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে সেইখানে ভাস্কর্য থাকবে কিনা এইটা নির্ধারণ করবে যারা ক্ষমতায় যায় তারা। সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কি শিবিরের? শিবির কি পারবে কোনো জায়গায় ভাস্কর্য থাকবে কি থাকবে না সিদ্ধান্ত নিতে? এটা হবে রাষ্ট্রীয় পলিসির উপর নির্ধারণ করে। আর কোনটা ভাস্কর্য আর কোনটা মূর্তি, এই নিয়ে বিরাট বিস্তৃত আলাপ আলোচনা আছে। থিওলজিস্টদের মধ্যেও অনেক তফাৎ আছে, পার্থক্য আছে। এই জন্য যেহেতু ছাত্র শিবিরের সঙ্গে এটা প্রাসঙ্গিক নয়, সুতরাং এখানে সুনির্দিষ্ট স্ট্যান্ড নেওয়ার কোনো প্রয়োজনীয়তা আমি দেখছি না। তবে এতটুকু দেখছি, কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় যায় তাহলে তারা রাষ্ট্রের পলিসি নির্ধারণ করবে, আর শিবিরের মূল কাজ হবে এই রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করার জন্য উপযুক্ত ম্যান পাওয়ার সাপ্লাই করা। অসংখ্য ধন্যবাদ। এখানে দাড়ি, টুপি, টাকনো হচ্ছে প্যান্ট, কিছু সিমটমস নিয়ে কোয়েশ্চেন করা হয়েছে। আমি প্রশ্নটা একটু কঠিন করতে চাই, সিমটমসকে না করে একেবারে এটার প্রিন্সিপালকে কোয়েশ্চেন করতে চাই যে থিওলজির ব্যাপারে আমি মির্জা গালিব ভাইয়ের কাছে প্রশ্নটি করব। থিওলজির ব্যাপারে আসলে শিবির কোন স্কুল অফ থট ফলো করে বা এটা কিভাবে করে? এই যে রিলিজিয়াস মাসালাগুলো নিয়ে শিবির কতটুকু ফ্লেক্সিবিলিটি ছেড়ে দেয় অথবা কতটুকু লিমিটেশন দেয়, এটা একটু ক্লিয়ার করবেন কিনা? এখানে প্রশ্নটা আসে যেহেতু ছাত্র শিবির ইসলামিক ইডিওলজি ফলো করে, একটা ইসলামী ছাত্র সংগঠন, কাজেই তার কর্মী সমর্থক কিংবা মেম্বার যারা সদস্য তারা ইসলামী বিধিবিধান কতখানি পালন করবে। তো এখানে ইসলামের মধ্য থেকে কোশ্চেনটা তো ফিকের কোশ্চেন, হালাল হারাম, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাহ, কোনটা মুস্তাহাব। এবং এইখানে ইসলামের যেই ফিকি স্কুল, এটা তো একটা স্কুল না, মাল্টিপল স্কুল আছে, তাই না? এখানে হানাফি ফিকি স্কুল আছে, শাফি আছে, মালিকি আছে, হাম্বলি আছে। আকিদার ক্ষেত্রে 3টা ভিন্ন ভিন্ন স্কুল আছে, ইসলামের সুফি স্কুলের কিছু নর্ম আছে। আবার একই ফিকি স্কুলের মধ্যে ডিফারেন্ট যারা ইস্তেহাদ করছেন তাদের ইস্তেহাদে মত পার্থক্য আছে। যেমন কোনো একটা ইস্যুতে আপনি হানাফি ফিকের মধ্যে 2টা-3টা ওপিনিয়ন পাবেন, মালিকি ফিকের মধ্যে 2টা-3টা ওপিনিয়ন পাবেন। তো এখানে ছাত্র শিবির 2টা জিনিস ফলো করে। একটা হলো যে এই ডিফারেন্স অফ ওপিনিয়নের মধ্যে কে কোনটা ফলো করবে সেটার ক্ষেত্রে শিবির কালেকটিভলি কোনো স্ট্যান্ড নেয় না। এখানে তার জনশক্তি স্বাধীনভাবে তার জাজমেন্ট ইউজ করে তার মতো করে তার ফিকি স্কুল ফলো করতে পারবে, এটা হলো 1। এবং 2 হলো যে শিবির তার সাংগঠনিক বাধ্যবাধকতা এটাকে লিমিট করে ফরজ এবং ওয়াজিব যেই জায়গায় একটা
কমন আন্ডারস্ট্যান্ডিং আছে, এখতলাফ নাই, যে মত পার্থক্য ব্যতিরেকে সকল অলমোস্ট অধিকাংশ মুস্তাহিদরা যেখানে এগ্রি করছেন যে এটা ফরজ, এটা ওয়াজিব, সেই জায়গাটাতে শিবির তার সাংগঠনিক বাধ্যবাধকতা দেয় তার জনশক্তির ব্যাপারে, বাইরের লোকদের ব্যাপারে না। আর যেখানে ইখতলাফ আছে, যেখানে ভিন্ন ভিন্ন ফিকি অপিনিয়ন আছে, সেখানে শিবির এটা ওপেন করে রাখছে, তার জনশক্তি তার নিজের স্বাধীনতা দিয়ে, তার জাজমেন্ট দিয়ে, তার মতো করে ডিসিশন নিবে যে কোন ফিকি স্কুল সে ফলো করবে, অথবা ডিফারেন্স অফ অপিনিয়নের ক্ষেত্রে কোন স্পেসিফিক ফিকি অপিনিয়ন সে। তার মানে শিবির তার ম্যান পাওয়ারের কাছ থেকে শুধুমাত্র ফরজ ওয়াজিব লঙ্ঘন না করা এবং কবিরা গুনাহ না করা, এই কমিটমেন্টটাই নেই, বাকি ব্যাপারে তার উপর ছেড়ে দেয়, এরকম কিছু। বাকি জায়গায় শিবির মোটিভেশন করে, মোটিভেশন কিন্তু সাংগঠনিক বাধ্যবাধকতার মধ্যে আনে না। রাইট। তার মানে শিবিরের মনে করেন একটা শিবিরের সমাবেশে জনশক্তিরা প্রোগ্রাম করলো, তারপর নামাজ পড়তে গেল, আপনি কি এটা বোঝাচ্ছেন এখানে কেউ আমিন জোরে বলবে, কেউ আসতে বলবে, কেউ মানে 8 রাকাত 12 রাকাত 20 রাকাত, আমি আরো স্পেসিফিকলি সব মতের মানুষের এখানে ইনক্লুড করবে? হ্যাঁ, আমি আরো স্পেসিফিকলি বলি যে ধরেন আমি শিবিরের মধ্যে একটা ইসলামিক প্রোগ্রাম করতেছি, সেখানে আমি নামাজের ফিক শেখাবো, তো সেখানে আমাদের পক্ষ থেকে কোনো স্ট্যান্ড থাকবে না যে আপনি স্পেসিফিকলি কোনটা শেখাবেন। এটা হচ্ছে আমাদের, আপনি যে আলেমকে এখানে ইনভাইট করবেন, তিনি তার নলেজের জায়গায় যদি আপনার দুইভাবে যাইতে পারেন, সকল ফিকি স্কুলের মাসলা আনতে পারেন, অথবা মোস্ট কমন, অথবা উনি যেটাকে মোস্ট পারফেক্ট মনে করেন। তো এর ফলে আপনি দেখবেন যে শিবিরের লোকদের মধ্যে কেউ হানাফি ফিক ফলো করে, কাউকে আপনি আহলে হাদিসও পাবেন। সো দেয়ার আর ডিফারেন্ট স্কুল তারা ফলো করে। আমরা এটাকে কখনোই একটা স্পেসিফিক মনোপলির জায়গায় নিতে চাই না। এটা কি শিবিরের দুর্বলতা না শিবিরের স্ট্রেংথ? কি মনে করেন? অফকোর্স এটা স্ট্রেংথ। এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা একটা জিনিসকে অনার করতেছি, যে ইসলামের মধ্যে ফিকি ইখতিলাফের একটা বড় জায়গা আছে, তাই না? একটা হিস্টোরিক কারণ আছে যে কেন এটা ডেভেলপ করলো। এবং সেকেন্ড হইলো যে আমরা সমাজের ভিন্ন ভিন্ন ফিকি স্কুলের মধ্যে লোকেদেরকে এখানে আনলাম, এখানে একটা ইনক্লুসিভিটি তৈরি হলো। জি, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই থিওলজির ব্যাপারে প্রশ্নগুলো তাহলে এভাবেই আসবে, এবং শিবির যে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, যে গালিবের বক্তব্য যেটা বুঝতে পারি সেটা হচ্ছে সেজন্যই বিভিন্ন ক্যাটাগরির লোকেরা শিবিরে একসাথে আসে এবং কমন কিছু সিমিলারিটিস থাকে। আমরা যাবো সাদিক কাইমের কাছে। আচ্ছা ফরাত, 1 মিনিট, আমার একটু চলে যেতে হবে, আমার আরেকটা প্রোগ্রাম আছে, আই অ্যাপোলোজাইজ। আর কালকে আবার আমার সকালে ফ্লাইট, আমি উইল গো ব্যাক। সো আমি জাস্ট 2 মিনিট একটু অ্যাড্রেস করে, যদি সবাই আমাকে এক্সকিউজ করে, তাহলে চলে যাব। জি, প্রথম পয়েন্ট হলো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। সাধারণ ছাত্রদের সামনে এসে একটি ছাত্র সংগঠন তার রাজনৈতিক কার্যক্রমের বর্ণনা দিবে, তার ব্যাপারে যে প্রশ্ন তার উত্তর দিবে, এর মধ্য দিয়ে 2টা জিনিস হবে, একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে এবং আরেকটা হচ্ছে একটা ব্যালেন্স তৈরি হবে, যে শিবিরের কার্যক্রমের মধ্যে কোথাও যদি ত্রুটি থাকে তাহলে একটা সেলফ রিফ্লেকশন যেন আমরা দেখতে পাই। তো এই উদ্যোগগুলো আরও বেশি বেশি হওয়া প্রয়োজন, যে বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকা দরকার, একটা ইন্টেলেকচুয়াল পরিবেশ থাকা দরকার, যেখানে আমার কাজকে, আমার ছাত্র সংগঠনের কাজকে চ্যালেঞ্জ করা হবে। আমরা এই সামগ্রিক পরিবেশের মধ্য দিয়ে আমাদের ত্রুটি এবং বিচ্যুতি এটাকে অতিক্রম করে আমরা একটা ভালো জায়গায় যাব। তো আমি ফার্স্ট থ্যাংক ইউ, এটা একটা অসাধারণ আয়োজন, ছাত্রছাত্রীদের মধ্যে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আশা করব যে ছাত্র শিবির এটি কন্টিনিউ করবে, এবং আমি অন্যান্য ছাত্র সংগঠনকেও এনকারেজ করব যে তাদেরও এই জাতীয় প্রোগ্রাম করা উচিত, যাতে করে সাধারণ ছাত্রদের কাছে কালেকটিভলি আমাদের ছাত্র সংগঠনগুলোর একটি জবাবদিহিতা থাকে। বিশ্ববিদ্যালয়ে যদি একটা ছাত্র সংগঠন ভালো রাজনীতি করে আর বাকি সবাই বাজে রাজনীতি করে, এটার মধ্য দিয়ে কালেকটিভলি ছাত্র রাজনীতির যেই এনভায়রনমেন্ট সেটি ভালো হবে না। আমরা তখনই একটা ভালো জায়গায় যেতে পারবো যখন সকল ছাত্র সংগঠন একটা মিনিমাম থ্রেশহোল্ড ক্রস করবে, তারপর তাদের মধ্যে কম্পিটিশন হবে, এবং সেই কম্পিটিশনটা একটা ফেয়ার প্লে হইতে হবে, একটা রেসপেক্টেবল প্লে হইতে হবে। তো এই যে কালেকটিভলি সকল ছাত্র সংগঠন একটা মিনিমাম থ্রেশহোল্ড অতিক্রম করবে, এই জায়গায় আমাদের সবার দায়িত্ব আছে। ছাত্র সংগঠন হিসেবে দায়িত্ব আছে, সাধারণ ছাত্র হিসেবে দায়িত্ব আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব আছে, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই হিসেবে আমাদের দায়িত্ব আছে। আমি আশা করব যে আমরা সবাই এই দায়িত্ব পালন করব, এবং আমরা এই জুলাই যে গণ অভ্যুত্থান এর স্পিরিটকে ধারণ করে আগামী দিনে সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং আমাদের জাতীয় রাজনীতিতে আমরা একটি জাতীয় ঐক্যের পরিবেশ এবং একটি ভালো গণতান্ত্রিক পরিবেশ পাবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মির্জা গালিবকে। তিনি মোটামুটি যতক্ষণ ছিলেন ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আমরা এখন প্রশ্নগুলোর দিকে যাব। আরেকটি প্রশ্ন বাকি ছিল, সেটি হলো
সাদিকের কাছে প্রশ্ন আসছে যে দায়িত্বশীল নির্বাচন হওয়ার পর তিনি কান্না করার কারণ কিংবা এই প্র্যাকটিসটা আপনার দিক থেকে কান্নার মনে হয়, আরেকজনের দিক থেকে সেটা কিউরিয়াসিটি থাকে, এক্স্যাক্টলি কান্নার কারণটা কি বা এই পরিবেশটা কেন হয় বা হয় কিনা আদৌ? হ্যাঁ, ধন্যবাদ। ইসলামী ছাত্র শিবিরের আপনারা যদি গঠনতন্ত্র পড়েন, এখানে 34 নম্বর ধারা, আমি বারবার বলছি এটা একটু আমাদের পড়া দরকার। এখানে দায়িত্বশীল নির্বাচনের কিছু গুণাবলীর কথা বলা আছে, যে গুণাবলীগুলোর ভার অনেক বেশি। কেউ যদি শিবিরের নেতা নির্বাচিত হয় তাকে এই গুণাবলীগুলো থাকতে হবে, তাকে আমানতদার হতে হবে, তাকে যোগ্য হইতে হবে, তাকে দায়িত্বের অনুভূতি সম্পন্ন হইতে হবে, অনেকগুলো গুণাবলীর কথা এখানে উল্লেখ আছে। তো এই যে দায়িত্বটাকে আমরা একটা আমানত হিসেবে মনে করি, তো আমরা প্রত্যেকে মনে করি আমাদের যে যোগ্যতা, সেই যোগ্যতায় ঘাটতি আছে। তো এত বড় দায়িত্ব যখন আমার কাছে চলে আসছে, আমি কি আসলে পারবো কিনা, মানে আপনাকে ইন্টারাপ্ট করবো, সেটা হচ্ছে দায়িত্বের ভার কি এরকম যে আপনাকে কিছু কাজ করতে হয়, খুবই কমপ্লেক্স কাজ, টাকা উঠাইতে হয় সাবেকদের কাছ থেকে, এটা আবার খরচ করতে হয়, আবার অডিট করতে হয়, আবার যেহেতু আলাদা যা আসছে, আবার এগুলোর আবার রেগুলার প্রোগ্রামে আপনাকে প্রশ্নের মুখোমুখি হইতে হয়, এই জন্য এটা ভারী মনে করেন? নাকি এখানে আপনার কাছে রিসোর্স এবং এটার ইউটিলাইজেশন নিয়ে আপনার কোনো ফিউচার জবাবদিহিতার কারণে ভারী মনে করেন? এক্সাক্ট কারণ কোনটা? দুটাই। একটা হচ্ছে এখানে হোলিস্টিক কাজ এবং এটার যে রিসোর্স ইউটিলাইজেশন, দুইটার জন্য আমি অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এই সামগ্রিক ভাবনাগুলোর কারণে এটা নিজের কাছে অনেক বেশি ভার মনে হয়। সেই জায়গা থেকে আমাদের এখানে যখন দায়িত্ব আসে, সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। দায়িত্বটার যথাযথ আমানত সে পালন করতে পারবে কিনা, কারণ যেহেতু এখানে ব্যক্তির তার কোনো চাওয়া পাওয়া নাই, তার চাওয়া পাওয়া সে যে অবস্থায় রিসোর্সটাকে পেয়েছে সেটার প্রপার ইউটিলাইজেশন সে করতে পারবে কিনা, সেই সেন্সিটিভিটি থেকে, সে আমানতদারিতা থেকে তার কাছে এটা অনেক বড় বোঝা মনে হয়। তো সেই জায়গা থেকে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তো যেহেতু এখানে আমাদের যে শিবিরের যে রাজনৈতিক আমাদের যে এখানকার সৌন্দর্য, এইখানে আমরা কেউ শিবির থেকে নেওয়ার জন্য আসি না। আমি যে অন্যান্য ছাত্র সংগঠন যেটা হয়, কেউ যদি একটা পদ পায়, তার অনেক পারপাস থাকে, আমি এর মাধ্যমে এই জিনিসগুলো অর্জন করব, অথবা আমার এই জিনিসগুলো আসবে। কিন্তু শিবির আমরা এখানে দেওয়ার জন্য আসি। আমি এখানে শিবিরের পদবি দিয়ে আমি এটা করব ওইটা করব, এই গেইন করা আমাদের পারপাস থাকে না। তার মানে এখানে আপনারা একটা অর্গানাইজেশনাল কালচার ডেভেলপ করছেন, যেটা একটু নিউ থিং অন্যদের কাছে, বাট এটা আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন ভালো। ওকে, আমরা সেভাবে ধরে নিচ্ছি। আমরা অডিয়েন্সের কাছে এই পাশটাতে এখন যাব, তবে তার আগে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে শিশির মনিরের কাছে। ওনার কাছে প্রশ্ন আসছে যে ব্যক্তির দায় সংগঠনের উপর আসবে না, সেক্ষেত্রে ফেসিবাদে ভেবে ব্যাখ্যা করতেন। এখন কোন প্যারামিটার থাকলে ব্যক্তির ভালো ক্রেডিট সংগঠন নিবে, আবার কোন প্যারামিটার থাকলে ব্যক্তির খারাপ জিনিস সংগঠন নিবে না? এটা কি এমন যে আপনি বলতে চাবেন একটু পরে যে সংগঠন তার সাংগঠনিক সিদ্ধান্তে এটা করে নাই, সেজন্য দায় নিচ্ছে না, আর ভালোটা সাংগঠনিক সিদ্ধান্তে নিচ্ছে, এমন কিছু? হ্যাঁ, এটা ইটস এ ভেরি কমপ্লেক্স লিগেল জুরিসপ্রুডেন্স। যেমন ধরুন, এই জুলাই বিপ্লবের সময় একজন শাহবাগ থানার ওসি, সে গুলি করেছে। তার এই গুলির জন্য আমরা ঢাকা মহানগর ডিএমপি কমিশনারকে লায়াবল করতে পারবো কি না? আর ঢাকা মহানগর ডিএমপি কমিশনারকে যদি লায়াবল করি, তাহলে তার উপরে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে আমরা লায়াবল করতে পারবো কিনা? হ্যাঁ, আইনে বলছে এটা করা যাবে যদি একটা কমন স্ট্রাকচার এস্টাবলিশ করা যায়। কমন স্ট্রাকচার অর্থাৎ ঢাকা শাহবাগের ওসি যে গুলি করেছেন, এই গুলিটার ডিসিশনটা হয়েছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে। দ্যাট ইনস্ট্রাকশন ওয়াজ গিভেন টু দ্য ডিএমপি কমিশনার and that instruction was subsequently relayed to the শাহবাগ পুলিশ স্টেশন। তাহলে শাহবাগ পুলিশ স্টেশনের কোনো পুলিশ অথবা কোনো অফিসার যদি গুলি করে থাকে, তাহলে তার জন্য ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ উইল বি হেল্ড রেসপন্সিবল। এটা হলো কমন স্ট্রাকচারের মধ্যে যদি থাকে, আর কমন স্ট্রাকচারের মধ্যে ইনস্ট্রাকশনের কারণে যদি হয়ে থাকে, তাহলে এই লায়াবিলিটিটা বর্তাবে শুধুমাত্র ওই ব্যক্তির উপরে না, তখন লায়াবিলিটিটা বর্তাবে তার হায়ারার্কির উপরে। তাহলে প্রশ্ন দাঁড়ালো, কোনো একটা রাজনৈতিক দল যদি এরকম সিদ্ধান্ত নেয়, কোনো একটা সরকার যদি এরকম সিদ্ধান্ত নেয় যে ছাত্রদেরকে যে কোনো মূল্যে কন্ট্রোল করতে হবে,
গুলি করে, স্নাইপার দিয়ে গুলি করে হলেও কন্ট্রোল করতে হবে। তাহলে এই সিদ্ধান্তটা যদি মন্ত্রী পরিষদে হয়ে থাকে, তাহলে মন্ত্রী পরিষদের এভরি পার্সন উইল বি সিমিলারলি লায়াবল, যেমন করে একজন ওসি গুলি করেছে একই লায়াবিলিটি হবে তার। তাহলে এখানে দাঁড়াবে, এখন দেখতে হবে যে ছাত্র শিবির যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় যা সেন্ট্রালি একটা ডিসিশন নিল, এই ডিসিশনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিউনিকেটেড হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেফরমান হলে একটা অফেন্স হলো, তাহলে এই অফেন্সের দায়িত্ব নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে, তার দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় শিবিরকে। কিন্তু তা যদি না হয়ে থাকে, কোনো একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি যদি ইন্ডিভিজুয়াল অফেন্স করে থাকেন, তাহলে তার দায়িত্ব নিশ্চয়ই টোটাল শিবিরের উপর বর্তানো ঠিক হবে না, টোটাল সরকারের উপর বর্তানো ঠিক হবে না। এবং উনি বলছেন যে অন্যান্য দলেরাও একই কাজ করে থাকে। হ্যাঁ, বিগত সরকারের আমলে ছাত্রদেরকে যে কোনো মূল্যে কন্ট্রোল করে ডান্ডা মেরে ঠান্ডা দেওয়ার যে পলিসি, ইট ওয়াজ এ পলিসি টেকেন বাই দি গভর্নমেন্ট, দেয়ারফর দ্য গভর্নমেন্ট উইল বি হেল্ড রেসপন্সিবল। আর যদি এটা কোনো পলিসি এমন হতো, কোনো ব্যক্তি বিশেষের পলিসি, তাহলে আপনি রেসপন্সিবল করতে পারতেন না। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ফাইন ডিস্টিংশন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু আপনাদের কাছে অনুমতি চাইবো, সেটা হচ্ছে দুইটা বিষয়ে। নাম্বার ওয়ান, যেটা 10টায় হল বন্ধ হয়ে যাবে না আমাদের বোনদের হল, আমরা কি এই সাইড থেকে প্রশ্ন করার আগে কি বোনদের বাকিগুলো নিয়ে নেব কিনা, আপনারা অনুমতি দিলে। নাম্বার টু, আমরা প্রোগ্রাম কয়টা পর্যন্ত কন্টিনিউ করব? আপনারা আপনাদের এখন আমরা শুরু করেছি 7টায়, এখন বাজে 9টা 27। আমরা কি 10টা পর্যন্ত করব না 10:30 পর্যন্ত করব? তাহলে আমি একটা প্রিন্সিপাল ধরে দিই, আমরা সিমটমস বেসিসে প্রশ্ন নিব না, আমরা প্রিন্সিপাল বেসিসে প্রশ্ন নিব। আপনি প্রিন্সিপালকে কোয়েশ্চেন করবেন, এটা কেন হয় নাই, ওইটা কেন হয়েছে। ছোট ছোট ঘটনা বেসিসে প্রশ্ন করলে যে ঘটনাটা 2 ইয়ার্স পরে কোনো ভ্যালু অ্যাড করে না, রেদার আপনি কোয়েশ্চেন করবেন শিবিরের রেগুলার অর্গানাইজেশনের ফ্রেমকে, একদম প্রিন্সিপালকে কোয়েশ্চেন করবেন, যেটা শিবির ওন করে, শিবির প্র্যাকটিস করে এবং বক্তারা এটাকে বাইপাস করতে পারবেন, এমন কোয়েশ্চেন করবেন। আশা করবো আপনারা এই কঠিন প্রশ্ন করবেন যেটা একদম প্রিন্সিপালকে হিট করবে এবং আজকের বক্তারা কোনোভাবে বাইপাস করতে পারবে না। তো সামনে যারা প্রশ্ন করবেন, তাদের প্রতি প্রশ্নের সেই মেরিটটা যাতে থাকে এবং সেই আর্গুমেন্টটা ক্লিয়ারলি থাকে, সে রিকোয়েস্টটা করবো। আমি বন্ধুদের কাছে চলে যাচ্ছি, একটু শর্টে প্রশ্ন করবেন। আমরা একটা প্রশ্নের ম্যাক্সিমাম টাইম ডিউরেশন দেব 30 সেকেন্ড। জি জি, একজন দাঁড়িয়েছেন, প্রশ্ন করেন আপুর। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি ফাতেমাতুল জান্নাত ইমা, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট। শিশির মনির স্যার হচ্ছে বারবার অ্যাড্রেস করতেছিলেন যে ছাত্র শিবির লেজুর ভিত্তি রাজনীতি যেন না করে। তো এখানে আমাদের ঢাবি শাখার যে কমিটিতে যারা আছেন এবং কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন তারা উপস্থিত আছেন, তারা এটা নিয়ে যদি কোনো উত্তর দিয়ে, মানে আজকেই উত্তর দিয়ে যেতেন তাহলে ভালো হতো। মানে তারা কি হচ্ছে কোনো মাদার পার্টিকে সার্ভ করবে কিনা এই জিনিসটা। রাইট, অসংখ্য ধন্যবাদ। আর কোনো বোনের প্রশ্ন আছে কিনা? একটু ভলান্টিয়াররা হেল্প করবে, একটু হাত তুললে আমাদের জন্য সহজ হয়। আপনাদের মধ্যে কোনো আপু যদি প্রশ্ন থাকে হাত তুলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম ওয়ার্দাতুল জান্নাত ইতকান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি। এই কথাটা হয়তো এসেছে কয়েকবার, তবু আমি একটু এক্সটেন্ড করি। শিবিরের কেউ যদি প্রভাব বিস্তারের রাজনীতি বা হল দখলের রাজনীতি করতে চায়, তাহলে হচ্ছে তাদের ব্যাপারে আপনাদের যারা নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তাদের অবস্থান বা পদক্ষেপ কী হবে? কারণ হচ্ছে আমি কয়েকদিন আগে আমার বাড়িতে গিয়েছিলাম, তো আমি চট্টগ্রাম কলেজের মহসিন কলেজের দেয়ালে দেখেছি সবখানে শিবিরের নাম লেখা হয়ে গেছে। এখন তো তারা এখনো ক্ষমতায় আসেনি, ক্ষমতায় আসলে কি তারা এই ধরনের কোনো ক্ষমতার সুযোগের অপব্যবহার করে রাজনীতি করার সুযোগ আছে কিনা? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আর কোনো বোনের প্রশ্ন আছে কিনা? একটা হাত তুললে সহযোগিতা হয় একটু প্লিজ। আচ্ছা, তেমন কেউ যেহেতু নাই, আমি আরেকটা কোয়েশ্চেন করি। আমরা যদিও আমাদের প্রিন্সিপাল ছিল একদিন একটা প্রশ্ন করবো, এরপরে আপনার সম্মানার্থে আমরা প্রশ্নটা নিচ্ছি। ধন্যবাদ। আমাদের হচ্ছে ক্যাম্পাস কেন্দ্রিক চিন্তা ভাবনা করলে যে ক্যাম্পাসগুলোতে হল আছে, রানিং রাজনীতি যারা করে, যারা পাওয়ার প্র্যাকটিসে থাকে না, গভর্নমেন্টে থাকে না, তারা হলে থাকতে পারে না। তো সেই ক্ষেত্রে শিবিরের মানুষজন হলে থাকে, ইভেন হচ্ছে ছাত্রলীগের পোস্টেডও আমরা পেয়েছি। তো শিবির যে হচ্ছে হলে থাকে, সেক্ষেত্রে আমরা দেখি যে একটু আগেও বলা হয়েছে ছাত্র শিবির হচ্ছে খুব ভালো কাজ করে, এটা নিয়ে ট্যাগ দিলে সমস্যা নাই।
কিন্তু আমরা তো দেখি যে অন্যান্য কাজগুলোতেও বলে, যেমন হচ্ছে জঙ্গি তৎপরতা, আগুন সন্ত্রাস বা যেটাই হোক, সেটাও কিন্তু শিবিরের সাথে ট্যাগ করেই হচ্ছে বলে। তো সেই ক্ষেত্রে হচ্ছে মানে ভালো খারাপ দিয়ে আমি জাজ করতেছি না, ওই ক্ষেত্রে হলে থাকার দরুন যেমন আবরার ফাহাদ হত্যা বা আমাদের ছেলেদের হলগুলোতে মাঝে মাঝে দেখা গেছে পুরা রাত নির্যাতন করে সকালে হল থেকে বের করে দেওয়া হয়েছে। তো শিবির যেহেতু ছিল হলে, সেক্ষেত্রে তাদের ভূমিকা কি ছিল? আবার এক্স্যাক্টলি আপনারা বলছেন শিবিরের অনেকে যেহেতু হলে ছিল, শিবির সন্দেহ যখন কাউকে টর্চার করা হতো, শিবিরের ভূমিকা কি ছিল? এক্স্যাক্টলি তাই। ওকে, আর কোনো বন্ধুদের প্রশ্ন আছে কিনা? হাত তুলবেন প্লিজ, কোনো বন্ধুদের প্রশ্ন থাকলে একটু হাত তুলবেন। ওকে, আমরা সম্ভবত এটি শেষ প্রশ্ন, আমরা একসাথে হাত তুলতে চাই, এরপর আর কারো প্রশ্ন নতুন করে দেবো না। আর কোনো বন্ধুর প্রশ্ন আছে? একটু হাত তুলবেন, এটা সর্বশেষ প্রশ্ন। জি আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি উইমেন্স ডিপার্টমেন্ট। আমার কোশ্চেন ছিল, শিবির তো হচ্ছে কি ইসলামিক মতাদর্শ হচ্ছে কি মানে পালন করে, তো তাহলে হচ্ছে কি গণতান্ত্রিক ব্যাপারটা নিয়ে হচ্ছে কি আপনাদের মতামতটা হচ্ছে কি? কারণ এটা তো হচ্ছে কি ইসলামে হচ্ছে কি জায়েজ না, এটা গণতান্ত্রিক তো হচ্ছে কুফরের মতো হচ্ছে করে, আপনাদের মত কি? আর সংস্থার যে ব্যাপারটা, ছাত্রী সংস্থা মানে কি ধরনের সংগঠন আপনাদের? কি কোনো রাজনৈতিক, ইসলামে হচ্ছে কি রাজনৈতিক? আপনার প্রশ্নটি সম্ভবত পুরোটো বোঝার সুযোগ হয়নি, একটু দ্বিতীয় অংশ বুঝছি, ছাত্রী সংস্থা নিয়ে প্রশ্ন করছেন, সেটি কেমন ধরনের সংগঠন। প্রথম অংশটি পুরোপুরি বোঝা যায়নি। গণতন্ত্র ও ইসলাম, এক্স্যাক্টলি তাই। গণতন্ত্র নিয়ে, হ্যাঁ, গণতন্ত্র দিয়ে আপনাদের মতামতটা কি? কারণ ইসলাম হচ্ছে কি জায়েজ নেই। ওকে, আমরা এখন সরাসরি আসবো হচ্ছে এই পাশে। আমরা আর কোনো বোনের প্রশ্ন নিচ্ছি না, সম্ভবত আর কেউ নাই কোনো বন্ধুদের মধ্যে। আমরা এই পাশটাতে আসি, এই পাশটাতে। সালাম আলাইকুম। আমরা সালাম আলাইকুম। জি, আমি দর্শন বিভাগ। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা বারবার বলছেন যে আপনাদের সভাপতি এবং সেক্রেটারি সিলেক্টেড না, বরং ইলেক্টেড। কিন্তু আমরা ইতিপূর্বে দেখে এসেছি সেক্রেটারি সভাপতি হচ্ছে, অফিস সম্পাদক সেক্রেটারি হচ্ছে, সাহিত্য সম্পাদক অফিস সম্পাদক হচ্ছে। ওকে, এখন 31 ডিসেম্বরের সেটআপে যদি আমরা দেখতে পারি জাহিদুল ইসলাম সভাপতি হয়, অফিস সম্পাদক সেক্রেটারি হয় এবং সাহিত্য সম্পাদক অফিস সম্পাদক হয়, তাহলে শিবিরে, আমি শিবিরের কেউ না হয়েও যদি আগাম বলে দিতে পারছি, তাহলে শিবিরের গণতন্ত্র এবং নির্বাচন পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করা যায় কিনা? ধন্যবাদ। দারুণ একটি প্রশ্ন করেছেন। আমি এরপরে এই পাশটাতে একটু আসবেন প্লিজ, আমরা একটা স্ক্যাটার নিতে চাই এই পাশটাতে। জি, ভলান্টিয়াররা যারা দিচ্ছেন একটু সব পাশ থেকে যাতে রিপ্রেজেন্টেশন থাকে, একটু চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আমি ফজলাল আব্দি, ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্ট। আমি গতকাল আর কি শিক্ষার্থী সংসদে একটা ক্লিপ দেখলাম যে আপনারা 2006 সালে ঠিক এরকম ভাবে প্রোগ্রাম করছিলেন এবং মির্জা গালিব ভাই ফরাদ ভাইয়ের পজিশনে ছিলেন আর কি। তো আমরা দেখছিলাম যে আপনারা এরকম ব্রিলিয়ান্স করছেন, তারপরে সায়েন্স ফেস্ট বা সবকিছুই করছেন এবং 2009 সালের আগে পর্যন্ত আপনাদের সেরকম ভাবে অপারেশনের কাছাকাছি রাখা হয়নি। কিন্তু আপনাদেরকে যখন অপারেশন করা হইলো, তাহলে এখন যেমন আমরা একটা হাইপ দেখতে পাচ্ছি যে সবাই আপনাদেরকে পছন্দ করে, তখনও নিশ্চয়ই এরকম একটা অবস্থান ছিল। কিন্তু আপনারা যখন এটা হারানো শুরু করলেন, সাধারণ স্টুডেন্ট এবং জনতা আপনাদের পাশে এসে কেন দাঁড়ায়নি? আপনারা কি এমন ভুল করছিলেন বা আপনাদের কোনো মিস্টেক ছিল কি না? এবং আপনারা এটা আইডেন্টিফাই করতে পারছেন কিনা যে আপনারা আবার ভালো পজিশনে আছেন, এটা আবার হারাই ফেলবেন কিনা, বা এটা শুধুমাত্র ভাসমান কিছু কিনা, বা সারফেস লেভেলে কিছু কিনা, বা মানুষ আপনাদেরকে হৃদয় থেকে গ্রহণ করে না কেন, বা কিভাবে করতে পারে, এইরকম কোনো প্ল্যান আপনাদের আছে কিনা? ধন্যবাদ। জি, আমরা উত্তরে যাব, তার আগে সর্বশেষ প্রশ্ন নেব এখান থেকে, মাঝখান থেকে, এই পাশটাতে, মাঝখানে একজন। আসসালামু আলাইকুম, আমি ডন মোহাম্মদ তাজিম, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, শিবির কি আসলে একটা ইসলামিক সংগঠন? কারণ ইনস্ট্যান্ট স্টেজের মধ্যে রানিং 4 জন ছাত্রনেতা, কিন্তু একজনকেও দেখে বোঝার উপায় নাই যে আপনারা কোন একটা ইসলামী সংগঠনের লিডার। এখন এই ক্ষেত্রে দায়টুপি নিয়ে যে প্রশ্নটা কিছুক্ষণ আগে আসছে, তো সেটা যে উত্তরটা দিচ্ছেন সেটা আমাদের মনোভূত হয়নি। কারণ দাড়ি, টুপি এবং যেই টাকনুর যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু আসলে কোনো মাঝাবে কোনো পার্থক্য নাই। এটা, আর আমরা যেখানে রাজনীতি করছি এটা ভারতীয় উপমহাদেশে ইসলাম পন্থ। জি, শোনা যায়? আপনার প্রশ্ন বুঝছি আসলে।
ভারতীয় উপমহাদেশে ইসলাম পন্থা মানেই কিন্তু এটা চলে আসে। এখন এখানে যদি আমরা মিশরের উদাহরণ দিই সেটা তো হয় না, তো এটা একটা বিষয় গেল। এক্স্যাক্টলি কোশ্চেন কোনটা, মানে কোশ্চেন হলো এটা যে এটা ইসলামী সংগঠন কিনা, শরিয়ার ক্ষেত্রে কেমন প্র্যাকটিস করে সেই ক্ষেত্রে এটা আমি আরেকটু স্পেসিফিক করি যে আপনারা স্টেজে যে 4 জন আছেন রানিং ছাত্র নেতা, আমি তৃণমূলের কথা বাদ দিই, তৃণমূলে তারা অনেক কিছু না জানতে পারে, কিন্তু আপনাদের সমস্যাটা কোথায়? আপনাদের মধ্যে লেবাসটা নেই। এক্স্যাক্টলি আপনি মিন করছেন এটা ইসলামিক ফ্রেমের একটা মানে ফেসিয়াল রূপ থাকতে হয়। বাহ্যিক অ্যাপিয়ারেন্সটা কেন আপনাদের এরকম দেখে? শিওর আপনার প্রশ্নটি নিচ্ছি, আমরা সরাসরি উত্তরে যাব। এখন যারা প্রশ্ন করার জন্য রেডি হচ্ছেন তারা রেডি থাকেন, তবে আমরা 30 সেকেন্ডের বেশি করে টাইম দিব না কোনো প্রশ্নেই। এজন্য আপনি এক্স্যাক্টলি কোন লাইনটা করলে প্রশ্নটা বোঝা যায় সেভাবে প্রস্তুত দিন। আমরা উত্তরে যাব। সর্বপ্রথম আমি জাহিদুল ইসলাম ভাইয়ের কাছে যাব যে হল দখলের রাজনীতি আপনারা করতে চান না, করবেন না। চট্টগ্রাম কলেজে আপনাদের নাম, দেওয়ালের নাম সাটানো আছে, চিকামারা আছে, এটা কি আপনার দখলদারিত্বের রাজনীতি কিনা, বা দখলদারিত্বের ফাংশনটা কেমন এক্স্যাক্টলি, এটা প্রশ্ন আসছে, এটা একটু উত্তর দেবেন প্লিজ। আচ্ছা, চিটংয়ের হল দখলের করেছেন অভিযোগ আর প্রমাণ দিয়েছেন হচ্ছে ওয়ালে রাইটিং। আমি বুঝলাম না দুইটার সাথে অভিযোগ আর প্রমাণের সাথে মিলটা কতটুকু সঙ্গতিপূর্ণ। তো আমি আপনাকে বলি যে 5 তারিখ তো আমরা আলহামদুলিল্লাহ এখানে সবাই সাক্ষী। 5 তারিখ সারাদিন কী ঘটেছে। তো 5 তারিখ রাত 12টায় আমরা আমাদের সকল শাখাগুলোকে নিয়ে অনলাইনে মিটিং করেছিলাম এবং সেখানে আমরা স্পষ্ট নির্দেশনা দিয়েছিলাম কোনো ধরনের মিছিল, কোনো ধরনের শোডাউন, কোনো ধরনের হল দখল, কোনো ক্যাম্পাস দখল, এটা যে শাখা করবেন, যারা করবেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আমি জানি না এই ধরনের ডিসিশন কোনো ছাত্র সংগঠন দাবি করতে পারবে কি না যে এই ডিসিশন বা এই নির্দেশনা তারা তাদেরকে দিয়েছে। আমরা দিয়েছি, আলহামদুলিল্লাহ সেটা আমরা পেরেছিও। এখন চিটংয়ের প্রশ্নটা আসছেন, এখানে যারা চিটংয়ের আছেন বাসিন্দা, এনারা যেটা হয় জেনেটিক্যালি একটু বিপ্লবী চেতনাধারী হয়। ওকে, মানে কাউকে কেয়ার করতে চান না, আর নির্যাতিত জুলুমও চিটাংয়ে বেশি হয়েছে। সব কিছু মিলে তাদের একটা প্রবণতা আছে, কিন্তু আমি বলছি না যে এই প্রবণতাটা আপনি যে অভিযোগ করেছেন সেটার সাথে প্রুভড না, সেটা কখনোই প্রুভ না। আমরা সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছি এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ চিটং কলেজ, মহসিন কলেজ সবগুলোতেই ছাত্র শিবির কখনো দখল বা এ ধরনের রাজনীতি করছেন। আমি এটা দায় নিয়ে বলছি আপনাকে। জি, অসংখ্য ধন্যবাদ, বেশ ভালো প্রশ্ন। আরেকটা প্রশ্ন আসছে যেটা আমি সাদিক কাইমের কাছে যাবো, সেটা হচ্ছে আপনাদের সেট আপ নিয়ে, অর্থাৎ আপনাদের কমিটি গঠন নিয়ে, যে হচ্ছে কেন্দ্রীয় সভাপতি ইলেক্টেড হয় এবং যিনি সেক্রেটারি হন তিনি মনোনীত হন। আমার প্রথম প্রশ্ন যে যিনি মনোনয়ন হন তিনি কীভাবে মনোনয়ন হন, এটা একটু আমাকে ব্যাখ্যা করবেন কিনা, তারপরে আমি পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, আমরা গণতন্ত্রের অনেকগুলো রূপ জানি। এখানে হচ্ছে কন্ট্রোল ডেমোক্রেসির একটা রূপ আছে। তো শিবিরের যেটা মনোনয়ন হয়, সে মনোনয়নের ক্ষেত্রে শিবিরের কার্যকর পরিষদের যারা সদস্য আছে, কার্যকর পরিষদের সদস্য হচ্ছে তারা যারা শিবিরের সারা দেশের যে 144টি ইউনিট আছে সেই ইউনিটগুলোকে যারা কন্ট্রোল করে, ওনারাই হচ্ছে কার্যকর পরিষদের সদস্য। তাদের থেকে পরামর্শ নেওয়া হয়। তারা সারা দেশে সফর করে সারা দেশের সদস্য, জনশক্তি, সর্বপর্যায়ের জনশক্তিদের চাওয়া পাওয়া, তাদের প্রত্যাশা, তাদের ধারণা, সবকিছু ব্যাপারে তাদের সম্যক ধারণা থাকে। তার মানে তাদের মতামত এবং সামগ্রিকতা বিবেচনায় তাদের পরামর্শের আলোকে এখানে সেক্রেটারি মনোনয়নটা সম্পন্ন। তার মানে আপনি সেক্রেটারি মনোনয়নের ক্ষেত্রে অবশ্যই পরামর্শ নেওয়া হয় কার্যকরী পরিষদের সদস্য যারা সারা দেশকে রিপ্রেজেন্ট করে। তার মানে আপনি বলছেন এমন কারো কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে যারা এই লোকদেরকে মানে অপশনদের মধ্যে ক্লোজলি অবজার্ভ করতে পেরেছে এক্স্যাক্টলি কাকে চুজ করা যায় এই কোয়ালিটির জন্য, অলওয়েজ সুপারভিশনে ছিল, এবং তাদের ব্যাপারে কি অবজারভেশন মাঠ পর্যায়ে সেটাও ফিল্টারিং করার ক্যাপাসিটি ওই গ্রুপ অফ পিপল যাদেরকে আপনি কার্যকরী পরিষদ বলে সমন্বয় করছেন তাদের মতামতের ভিত্তিতে মনোনয়ন করা হয়। এটা কি রূপটা এমন এক্স্যাক্টলি যে হচ্ছে আপনি সেক্রেটারি মনোনয়নের সময় আপনি এই রিস্ক নিচ্ছেন না যে হচ্ছে অপরিচিত, আননোন বা হচ্ছে কম পারবেন, এটার চাইতে যিনি অলরেডি ফিল্টারিংয়ের শিকার হয়েছে এবং যিনি পরীক্ষিত হয়েছে সবার সামনে, যিনি সবাইকে মিউচুয়াল ইন্টারাকশনের মাধ্যমে টেস্টের মুখোমুখি হয়েছে, তাকে আগে আপনি চুজ করছেন সেক্রেটারি হিসাবে, তারপর সে 1 বছর দায়িত্ব পালন করলো, সবাই দেখলো তারে, এখন সারা দেশের সদস্যরা দেখতেছে যে এই লোকটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, যদি হয় তারা ভোট দিয়ে সভাপতি বানাবো, না হয় তারা বানাবো না, এরকম কিছু এরকম নাই, এক্ষেত্রে ব্যর্থ হয়। মানে আচ্ছা, সভাপতি নির্বাচনের ক্ষেত্রে হচ্ছে সভাপতি নির্বাচনের যদি দেখি আমরা, অথবা হচ্ছে আমাদের সভাপতি নির্বাচনের যদি শিবিরের শুরু থেকে দেখেন, একটু আগে যে কমেন্টটা করছেন 31 তারিখ শিবিরের কেন্দ্রীয় সভাপতি কে নির্বাচিত হবে,
অথবা সেক্রেটারি কে মনোনীত হবে সেটা আগে থেকে ফিক্সড। আপনি যদি সবসময় দেখেন সবসময় কিন্তু এরকম হয় না, অনেকগুলো ঘটনা আছে। শিবিরের সেক্রেটারি জেনারেল ছিল কিন্তু কেন্দ্রীয় সভাপতি হয় নাই, এরকম অনেক ঘটনা আছে। যেমন এক্সাম্পল আমি একটু প্রশ্ন করি, এমনকি ফর এক্সাম্পল সাপোজ আপনি কেন্দ্রীয় সেক্রেটারি, এখন আপনি কোনো কারণে জরুরি কারণে আপনাকে ছুটি নিতে হচ্ছে বা দেশের বাইরে যাচ্ছেন ফার অন্য কিছু, তখন অন্য কেউ এসে সভাপতি হবে যে সেক্রেটারি ছিল না, এরকম সম্ভাবনা আছে? অবশ্যই আছে। আচ্ছা, তার মানে প্রথম হচ্ছে নাম্বার ওয়ান আপনি যেটা বলছেন সেটা তাকে আপনি একটা ফিল্টারিং এর মধ্যে রাখছেন, ফলে যারা অবজার্ভ করছে তারা তাকে সেক্রেটারি নির্বাচন করছে। তারপর তাকে সেক্রেটারি থাকা অবস্থায় সারা দেশের সকল সদস্যরা অটো পরিচিত পাচ্ছে এবং তাকে সব জায়গায় অবজার্ভ করছে। তারপর তিনি যদি এই দায়িত্ব পালন কন্টিনিউ করেন তাহলে সদস্যরা তাকে অ্যালাউ করলে ভোট দিলে তিনি নির্বাচিত হবেন, এরকম কিছু? এরকমই। এখানে জাহিদ ভাইয়ের কোনো সম্পর্ক কথা আছে কিনা এই সাথে? আমি এটা শিশির ভাইয়ের কাছে পাস করতে চাচ্ছি। শুনেন, এটা তো উকিলের কাছে ক্যান্সার রোগের চিকিৎসা চাইলে হবে? উকিলের কাছে তো ওকালতি পরামর্শ চাইতে হবে। তো এখন শিবিরের সভাপতি একজন ইলেক্টেড হবেন, তারপরে সেক্রেটারি কে হবেন, এই পরামর্শ কে দিবে? কে? হু নোজ দ্য ব্যাট? ইসলামের প্রিন্সিপালের একটা বেস্ট কনসালটেশন প্রিন্সিপাল হলো ও আমরু শুরা বাইনাহুম। ও আমরু শুরা বাইনাহুমের মূল পলিসি কি? মূল পলিসি হলো তার কাছে জিজ্ঞাসা করো যে সবচেয়ে বেশি ওয়াকিবহাল, যে বিষয়ে যে সবচেয়ে বেশি ওয়াকিবহাল তার কাছ থেকে সেই বিষয়ে পরামর্শ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে হবে, এই পরামর্শ যারা দিবেন, একই পরামর্শ কি বাংলাদেশের চিফ জাস্টিস কে হবেন তারা দিতে পারবেন? পারবেন না। এই জন্য আমার কাছে মনে হয় যে শিবিরের এই লিডারশিপ নির্ধারণের যে সুনিপুণ কারিগর, এই সুনিপুণ কারিগরি সিস্টেমটা ইজ ভেরি বিউটিফুল। আপনি যে গ্রুপিং দেখেন না, তারও কিন্তু একটা কারণ হইল এই প্রসেসের কারণে। এক্স্যাক্টলি। আপনি যে দেখেন না মারামারি, অমুক ভাই মুর্দাবাদ, তমুক ভাই জিন্দাবাদ, তমুক ভাই আন্ডারগ্রাউন্ড, তমুক ভাই ওপেন, এটা যে দেখেন না, এই দেখেন না দেখার পিছনে কি কারণ? কারণ হলো এর যে সিস্টেমেটিক চেইন, এই সিস্টেমেটিক চেইনটা এত বিউটিফুলি মানে গাথা যে এখান থেকে চাইলেও কারো পক্ষে মুর্দাবাদ জিন্দাবাদ ডেভেলপ করা কঠিন। এখন কেউ যদি বলে যে অমুক দল তমুক দলকে দেখছি ভাই মুর্দাবাদ জিন্দাবাদ করতে করতে জীবন শেষ, ও গিয়া দেখেন তো এই বিউটিফুলি গাথা সিস্টেমটা ফলো করে কিনা, তার রেজাল্ট হিসেবেই তো মুর্দাবাদ জিন্দাবাদ। এই জন্যই যে এই সিস্টেমটা এখানে করা হয়েছে, এই সিস্টেমটা স্পেশাল, অর্গ্যানিক অ্যান্ড স্পেশাল। হ্যাঁ, পৃথিবীর কোনো সিস্টেমেই ক্রিটিসিজমের বাইরে না, সকল সিস্টেমকে